জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের প্রমাণ পেয়েছে তদন্ত দল। র্যাবের শীর্ষ কর্তাদের নির্দেশেই ছোড়া হয় গুলি, বলছে প্রসিকিউশন। ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। উপর থেকে গুলিটা আসলে যে কৌণিক দূরত্বে অবগণিত হয় সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। কাজে নেই সংবিধান সংশোধন কমিটি নিয়ে বিএনপির জামায়াত মতভেদ। কারো অপেক্ষা করবে না সংবিধান, রাষ্ট্র, জানালেন সরকারি দলের হুইপ। বৈধ কাগজপত্র থাকলেও ভারতীয় শাহিদা ফকিরকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। আশ্রিত সাতক্ষীরায় ফিরতে চান নিজ দেশ স্বামী সন্তানের কাছে। ভারতে ফ্যামিলি, আমার দাদা দাদি, আমার সবাই আছে, আমার স্বামী, আমার ছেলে। আমি ভারতীয় নাগরিক, আমার দেশে আমি ফিরে যেতে চাই। কেরালায় টানা বৃষ্টি বর্ষায় 8 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি। 8 জেলায় রেড অ্যালার্ট জারি, খোলা হয়েছে 65টি রিলিফ ক্যাম্প। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রাজশাহী শারদা পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। কর্মকর্তারা জানিয়েছেন, র্যাবের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি। মানবতা বিরোধী এমন অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী এবং মানবাধিকার কর্মীরা। রিয়াজ রায়হানের রিপোর্টে বিস্তারিত। অনেকে এখানে ছিল, আবার অনেকে এদিকে ছিল। হাসার সাথে ধুম করে এই জায়গা লাগে এরকম। রেহানা সুলাইমান জানাচ্ছিলেন কিভাবে সেদিন গুলিবিদ্ধ হয়েছিল তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান আইমান হোসেন। এটা মাত্র আসে ওর দিকে তাকায় হাসছে, হাসার সাথে গুলিটা আসে এদিকে লাগে। আচ্ছা, তারপরে পড়ছিল তো ওই জায়গাটাতে। হ্যাঁ, ওই আমার ননদটা পড়ে গেছে, পিছনে পড়ছে, আর ছেলেটা পড়ে নাই। ছেলেটা গুলির সাথে ধুম করে যখন লাগে, ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। আইমানের সঙ্গে সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন তার ফুপু নাসিমা আক্তার, যিনি একদিন পরেই মারা যান। টানা চিকিৎসায় সন্তান আইমান এখন সুস্থ হলেও হেলিকপ্টারের আতঙ্ক তাড়া করে ফেরে তাকে, বলছেন মা রেহানা সুলাইমান। এই ছেলে যদি কখনো হয়, আমু হেলিকপ্টার উঠতেছে, ঢুকেন ঢুকেন এরকম বলে। আবার কোথাও যদি ধুম করে আওয়াজ হয়, এরকম করে ভয়, মানে একটা আতঙ্ক একটা কাজ করে। 19 জুলাই 2024 ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল এখান থেকে 2 থেকে অন্তত 250 মিটার দূরের মিরপুর সড়কের সায়েন্স ল্যাব এলাকায়। এই ভবনটি 9 তলা এবং এখানে আইমান সহ তার ফুপু এবং অন্যান্যরা আন্দোলনকারীদের সঙ্গে সেই সংঘর্ষ দেখছিলেন। আইমানের যে গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধের ধরন এবং সড়কের অবস্থান, এই ভবনের উচ্চতা, অর্থাৎ এই ভবনটি 9 তলা বিশিষ্ট এবং আশপাশের পরিবেশ সব মিলে এটি অন্তত স্পষ্ট হয় নিচ থেকে, অর্থাৎ সড়ক থেকে কোনো গুলি আইমানের শরীরে লাগার কথা নয়। তাহলে বোঝা যাচ্ছে এটি হয় আশপাশে কোনো ভবনের ছাদ থেকে, নতুবা উপর থেকে গুলিটি করা হয়েছিল। 2024-এর 18 জুলাই থেকে পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের বিবরণ তুলে ধরা হয় তদন্ত সংস্থার রিপোর্টে। মোট 9টি ধাপে করা তদন্তে উঠে আসে বেল 412 মডেলের হেলিকপ্টার ব্যবহার করে রাজধানীর অন্তত 10টি স্থানে গুলিবর্ষণ করে র্যাব। শনিরাখড়া, রায়েরবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও উত্তরায় এসব ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। হেলিকপ্টারের জিও লোকেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি সব কিছু মিলিয়ে যে একটা কৌণিক দূরত্বে উপর থেকে গুলিটা আসলে যে কৌণিক দূরত্বে অবগণিত হয় সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। প্রযুক্তির সাহায্যে কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন গুলিবর্ষণকালে হেলিকপ্টারে ছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন রশিদ সহ কয়েকজন কর্মকর্তা।
4 দিনে অন্তত 3,500 গোলাবারুদ বহন করে র্যাবের হেলিকপ্টার। এর মধ্যে ছিল এসএমজি, শটগান, গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড। তদন্তে তথ্য সহায়তা নিয়ে বিশেষ প্রসিকিউটর ও র্যাবের বর্তমান কর্মকর্তাদের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্নতা। যে খাতাটা তারা সেটা আসলে পুড়ে গেছে বলে এরকম একটা বিষয় হয়েছে, কিন্তু পুড়ে যাওয়ার বিষয়ে আমরা কোনো জিডি কোনো দুর্ঘটনা পাইনি। আমরা আসলে অন্য কোনোভাবে তদন্তের খাতিরে আমরা প্রকাশ করছি না, অন্য একটি পদ্ধতিতে আমরা প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি সংখ্যাটা কি, এবং যেটা আমরা আসলে মূল তদন্তে বা আমরা সাক্ষ্য দেওয়ার সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করব। যে কোনো সময় যে কোনো তথ্য আমাদের কাছে চেয়েছে, আমরা সবগুলো তথ্য আমাদের কাছে যাই কিছু অ্যাভেলেবল ছিল সবগুলোর তথ্যই আমরা দেওয়ার চেষ্টা করেছি এই পর্যন্ত। আমার জানা মতে কোনো পেন্ডিং ইস্যু বা পেন্ডিং কেস নেই। অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের সদস্য ছিলেন মানবাধিকার কর্মী নূর খান। জানান তিনি নিজেও এমন ঘটনার প্রত্যক্ষদর্শী। সমাজে স্থিতিশীলতার স্বার্থেই অপরাধীদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তিনি। হঠাৎ করে হেলিকপ্টার আসলো এবং সেখান থেকে গুলিবর্ষণ হলো এবং মানুষ দৌড় ঝাঁপ শুরু করে দিল। আমি নিজেও তো দৌড় দিয়ে একটা আবডালে একটা বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিয়েছিলাম। বাংলাদেশে ওই নিয়ম কানুন নথিপত্রের ভিত্তিতে আসলে বাহিনীগুলি পরিচালিত হয়নি। সেটা তো আমরা তদন্ত করতে অনুসন্ধান কার্যক্রম করতে যেয়ে দেখেছি অনেক ক্ষেত্রেই অনেক দলিল দস্তাবেজ নষ্ট করা হয়েছে বা খুঁজে পাওয়া যায়নি। অনেকে পরিকল্পিতভাবে বিচার কাজ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলেও জানান মানবাধিকার কর্মী নূর খান। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই ইস্যুতে নিজ নিজ অবস্থানে অনড় সরকার ও বিরোধী দল। কমিটিতে নাম দেবে না বিরোধীরা, প্রয়োজনে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছে তারা। তবে রাষ্ট্র বা সংবিধান সংশোধন কারোর জন্য বসে থাকবে না, জানালেন সরকারি দলের হুইপ নুরুদ্দিন আহমেদ অপু। এই অনড় অবস্থান এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিএনপি রক্ষা না করলে সংসদের উত্তাপ রাজনীতি মাঠেও ছড়িয়ে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়াকে কেন্দ্র করে প্রথম থেকে উত্তপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ। সরকারি ও বিরোধী দলের সদস্যরা বিপরীতমুখী অবস্থানে। এমন পরিস্থিতিতে 13 জুলাই গঠন করা হয় 12 সদস্যের সংবিধান সংশোধন কমিটি। প্রত্যাখ্যান করে ওয়াকআউট করে বিরোধী দল, দিয়েছে রাজপথে আন্দোলনের হুমকি। ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। সরকারি দল থেকে কমিটিতে নাম দেওয়ার জন্য বিরোধী দলকে প্রস্তাব দেয়া হয় 1 মাস আগে। বিরোধী দলের হুইপ বলছেন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন চান তারা, তাই সেই দাবি পূরণ না হলে নাম দিবেন না এ ধরনের কমিটিতে। গণভোটে জনগণ হ্যাঁ বলেছে এবং আমাদের জাতির কাছে কমিটমেন্ট আছে যে আমরা সংবিধান সংস্কার করে পুরনো ধারার রাজনীতি থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসবো। এটা আমাদের জাতির কাছে কমিটমেন্ট। কাজেই ওই জায়গা থেকে আমরা নড়তে পারি না এবং আমরা ওখান থেকে নড়বও না। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো আইনি বিধান নেই। গঠিত কমিটি জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন সরকারি দলের হুইপ। কারোর জন্য কি সংবিধান, কারোর জন্য কি রাষ্ট্র বসে থাকবে? এটা একটা চলমান প্রক্রিয়া, সুতরাং এটা চলতেই থাকবে। এটা কারোর জন্য তো থেমে থাকবে? সময় কারোর জন্য থেমে থাকবে? দেশ কারোর জন্য থেমে থাকে? জুলাই সনদে নোট অফ ডিসেন্ট রেখেই সংবিধান সংশোধন করবে সরকার। এক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ সাহান। তার আশঙ্কা, এ নিয়ে দুই দলের অনড় অবস্থানে উত্তপ্ত থাকবে সংসদ, রাজপথ। বিরোধী দল শুধুমাত্র এইটাকে কেন্দ্র করেই মাঠে নামবে, তাহলে সেটার সাথে জনগণকে সম্পৃক্ত করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে। সাধারণ মানুষের যে ডে টু ডে লাইফ, সেটাকে যদি পজিটিভলি এফেক্ট করতে না পারে, তাহলে জনগণ বিরোধী দলের যে আন্দোলন সেটার সাথে সম্পৃক্ত হবার একটা পসিবিলিটি তৈরি হবে। এই সংকটটা শেষ পর্যন্ত কতখানি ঘনীভূত হয়, এইটা নির্ভর করবে বিএনপি আসলে শেষ পর্যন্ত কম্প্রোমাইজ করতে রাজি কিনা। সংস্কার পরিষদ বা সংশোধন কমিটি, নাম যেটাই হোক, নোট অফ ডিসেন্টে বিএনপি ছাড় দিলে সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন বিশ্লেষক আসিফ সাহান। সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার নিয়োগপ্রাপ্ত 266 জন আইন কর্মকর্তাদের নিয়ে প্রথম কার্যদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। এর আগে দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেন তারা। এদিন অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, আইন কর্মকর্তারা স্বচ্ছভাবে কাজ করবে, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অবস্থান থাকবে তাদের।
এর আগে 30 জুলাই 86 ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 180 জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন আইন মন্ত্রণালয়। নবনিযুক্ত যারা হয়েছেন এবং যারা ইতিপূর্বে অফিসে ছিলেন আবার নতুন করে নিযুক্ত হয়েছেন তাদের সবার অভিজ্ঞতা আর যারা আছেন তাদের পেশার অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হব। গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ হত্যা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে 2005 সালের 16 এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুরুল ইসলাম সরকার সহ 22 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে 2016 সালে 15 জন, হাইকোর্ট 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 7 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে খালাস দেন। 2004 সালের 7 মে টঙ্গীর নোয়াগাঁও এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে সন্ত্রাসীরা আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় 17 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এলএনজি সরবরাহ কমে যাওয়া এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির চিত্র দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ লাইন। চালকরা জানান গ্যাস সংকটের প্রভাব পড়েছে তাদের আয় রোজগারেও। গ্যাসের অভাবে ধুঁকছে শিল্পের চাকা। একই চিত্র বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। গ্যাস পাম্প কর্তৃপক্ষ বলছেন চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। সরকারি জ্বালানি বিভাগ জানায় মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ একটি এলএনজি টার্মিনাল। সেটি চালু করতে 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সেলারেট এনার্জি। এর আগে বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালু করার চেষ্টা করা হচ্ছে। এটি চালু করা গেলে সংকট কিছুটা কমবে। 2-2.5 হাজার টাকার গ্যাস দিয়ে আমার চলে। আমার এখন তেল লাগতেছে প্রায় 7-8 হাজার টাকার। ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে আমাদেরকে বসে থাকতে হয়। আসলে আমাদের যে কষ্টটা, এই যে যারা পাঠাও আবার যারা চালায় যে গাড়িগুলো, এদের যে কষ্টটা, এই কষ্টটা বোঝার মতো কিন্তু কেউ নাই। এইভাবে হয়রানি প্রতিটা দিন 4 ঘন্টার সময় মানুষের বেকার পাম্পে যাইতেছে। যখন এই পাম্পে প্রেসার থাকে না, অনলি গ্যাস ঢুকে 40 টাকার 50 টাকার। গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। রাজধানীর বাসাবাড়িগুলোতে গ্যাস সংকটের সার্বিক চিত্র কেমন দেখছেন এবং ভুক্তভোগীরা কি বলছেন? ধন্যবাদ পূরবী। বাসাবাড়িতে গ্যাসের সংকট খুব ভয়ানক অবস্থা। আমি এই মুহূর্তে আছি মিরপুর 11। সেখানে আমি বেশ কয়েকটি বাসা ঘুরেছি। পুরো এলাকাতেই আসলে গ্যাসের চরম সংকট এবং এখানে যারা বসবাস করছেন তারা মোটামুটি তাদের রান্নাবান্নায় বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকে গ্যাসের চুলা বাদ দিয়ে ইলেকট্রিক যে চুলাগুলো আছে সেগুলোতে এখন রান্নার চেষ্টা করছেন। অনেকে আবার তার পাশে দূরে কোথাও যে আত্মীয় স্বজন যারা আছেন তাদের বাসায় রান্না করার চেষ্টা করছেন। এর পাশাপাশি আমি আপনাকে জানিয়ে রাখি পুরো মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের যে সংকট, সেই সংকটের বিষয়ে একটু আসলে কথা বলতে চাই। এখানে যিনি আছেন আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের এই সংকট আসলে কতদিন যাবত? 1 মাস ধরে। হ্যাঁ, 1 মাস। কি কি সমস্যার সম্মুখীন? সমস্যা, পানি নাই, গ্যাস নেই, এই দুইটাই সমস্যা। রান্না বান্না করেন? ওই যে আমার মায়ের বাড়ি, পাশের বাড়ি যায় রান্না করি, দৌড়ে দৌড়ে। পূর্বে আপনি শুনছিলেন যে আসলে গ্যাসের সংকট দীর্ঘদিনের এবং এই সংকট কবে নাগাদ, এই সংকট থেকে কবে নাগাদ তারা মুক্তি পাবেন আসলে জানেন না। তারা এই সংকট মেটানোর জন্য তাদের ইলেকট্রিক যে চুলা বা পাশের বিভিন্ন জায়গা থেকে সেই সমস্যা মেটানোর চেষ্টা করেন। তারা তাদের দাবি যত দ্রুত সম্ভব সরকার এদিকে সুনজর দিবে, হয়তো তাদের দুর্ভোগ তত দ্রুত কেটে যাবে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি বাসাবাড়ির পাশাপাশি শিল্প কলকারখানা এবং সিএনজি পাম্পগুলোতেও গ্যাসের ব্যাপক সংকট। সেখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যাদের সিএনজি চালিত যানবাহন আছে। এর পাশাপাশি কলকারখানাগুলোতেও উৎপাদন ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে এবং সেগুলো নিয়ে বেশ দুর্ভোগে পড়েছেন বা দুর্বিপাকে পড়েছেন কারখানা মালিকরা। প্রবীণ, অনেক ধন্যবাদ আজিজ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। হাসপাতালের অভ্যন্তরে 4টি নলকূপ দীর্ঘদিন ধরে বিকল, যে কারণে দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। বাধ্য হয়ে অনেকেই দোকান থেকে কেনা পানি ব্যবহার করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন দ্রুতই এই সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে। ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতাল জেলার 7টি উপজেলা সহ পঞ্চগড় ও দিনাজপুরের কয়েকটি উপজেলার রোগীদের ভরসাস্থল।
হাসপাতালটিতে প্রতিদিন নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্র প্রায় 700 রোগী ও তাদের স্বজনদের আসা যাওয়া। এইসব মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হাসপাতাল এলাকায় রয়েছে মাত্র 4টি নলকূপ, যার কোনোটিই কাজে লাগে না। কয়েক মাস ধরে অকেজো থাকলেও নজর নেই কর্তৃপক্ষের। ফলে দোকানের কেনা পানি ব্যবহার করতে হচ্ছে রোগী ও স্বজনদের। দুর্ভোগের পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। 1 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসে, আমাদেরকে পানি পান করতে হচ্ছে বা খাদ্য গ্রহণ করতে হচ্ছে। রুগীর সাথে আমি একাই আছি, এখন রুগীকে রাখে আমরা 1 কিলোমিটার দূরে পানি কিভাবে আনতে যাব? টয়লেট বাথরুমের অবস্থা ভালো না, খাওয়ার বিশুদ্ধ পানি নাই, এই জায়গায় পানির ব্যবস্থা নাই। হাসপাতালে আসি যে কোনো ভালোর জন্য এখানে আসা হয়, কিন্তু এখানে আসা দেখি যে অনেক কিছু সুযোগ সুবিধা পাই না। সমাধানের জন্য আসলে টিউবওয়েলটা খুবই প্রয়োজন, তাতে হয়তো রুগী এবং রুগীর সাথে যারা থাকে তাদের জন্য সুবিধা। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত আবেদন করলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার। নতুন যদি প্রজেক্ট আসে তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারি, আমাদের আসলে অপারেশন বা মেইনটেনেন্সের কোনো কাজ আসলে হয় না। কিন্তু একটা অ্যাপ্লিকেশন বা অফিসিয়াল ভাবে আসলো তাহলে ছাড়ও ওইভাবে একটু ব্যবস্থা নিতে পারবে আর কি। তবে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। দ্রুত সচল করার আশ্বাস দিলেন তিনি। 2-1টি সচল আছে আর 2-3টি মনে হয় নেই। তো যেহেতু অসুবিধা হচ্ছে, বাইরে থেকে এর মধ্যে নিচ্ছিল, বাইরে টিউবওয়েলগুলি মনে হয় অপসারিত হয়েছে একদম হাসপাতাল সংলগ্ন গেট থেকে। যেহেতু ওগুলি নাই, আমি 2-3টিও সচল করে ফেলবো 2-1 দিনের মধ্যে। তাসমিয়া বিনতে আলম, অরিন, যমুনা নিউজ। ভারতীয় নাগরিক শাহিদা ফকির নামের এক নারীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ওই নারীর অবস্থান এখন সাতক্ষীরার কলারে উপজেলায়। তার দাবি, ভারতীয় নাগরিকের বৈধ কাগজপত্র যাচাই না করেই জোর করে ঠেলে পাঠানো হয়েছে বাংলাদেশে। এখন নিজ দেশে নিজ স্বামী সন্তানের কাছে ফিরে যেতে চান তিনি। চোখে মুখে দুটি চিন্তার ছাপ শাহিদা ফকিরের। নিজ দেশ ও ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। শাহিদার জন্ম ভারতের উত্তর 24 পরগনার গোবিন্দপুর গ্রামে। জীবিকার তাগিদে বসবাস করছিলেন মুম্বাই শহরে। বাংলাদেশি অভিযোগ তুলে গেল 18 জুলাই মুম্বাই থেকে আটক করা হয় শাহিদাকে। এর 4 দিন পর 22 জুলাই রাতের অন্ধকারে ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তিনি জানান, সে দেশের নাগরিকত্বের সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ঠেলে পাঠানো হয় তাকে। মোবাইলের মধ্যে ডকুমেন্টসগুলো আছে, ওরা দেখার চেষ্টা করছে না। বলছি এ তো বাংলাদেশের লোক, ওখানকার বাংলাদেশের লোক, এইভাবে এসে বানায়, এ তো সব মিথ্যে। তারপরে আমি বলছি, তাহলে কি বললি এরা সত্যি? তাহলে এগুলো আমার কি ফালতো? আমার জন্ম সার্টিফিকেট, আমার আধার কার্ড, আমার পেন কার্ড, আমার দাদার জমির দলিলের পেপার। এখন সাতক্ষীরার কলারুয়ার ভাদিয়ালি গ্রামের স্বজন আবুল বাশারের বাড়িতে আশ্রিত তিনি। ভারতে রয়েছে স্বামী ও 2 সন্তান। ফিরতে চান নিজ দেশে। ভারতে ফ্যামিলি, আমার দাদা দাদি, আমার সবাই আছে। আমার স্বামী, আমার ছেলে, আমার মা, আমার আব্বা সবাই আছে, আমার চাচা চাচি। এখন আমার দেশে আমি ভারতীয় নাগরিক, আমার দেশে আমি ফিরে যেতে চাই। আশ্রয় দেয়া পরিবারটি বলছে, শাহিদার জন্মসূত্রে ভারতীয় নাগরিক, মা বাংলাদেশি। 45 বছর বয়সী শাহিদা কখনো আসেনি এদেশে। জন্মসূত্রে ওখানে ভারতের নাগরিক। হ্যাঁ, ওনার মা হচ্ছে বাংলাদেশি, কিন্তু ওর জন্ম ওখানে ইন্ডিয়ায়, ভারতে। তার ছেলে রয়েছে, মেয়ে, ওই স্বামী রয়েছে, তাদের জন্য হ্যান্ড ওভারে, তাদের এখানে জন্য জাতি করে। ওর দেশে ও ফিরে যেতে চায়। ওর ওই জায়গার নাগরিক, ওই জায়গায় সব, ওর ওই জায়গায় জন্মস্থান, বাপ, ভাই, দাদা দাদি, 14 গুণাগোষ্ঠী মোটমাট ওর ওই জায়গায় স্থানীয় জায়গা ওর। এই বাড়িটি থেকে ভারতীয় সীমান্ত খুবই সন্নিকটে। তবে চাইলেই এই নারী এখন তার বাড়িতে ফিরতে পারছেন না। তাকে ফিরে পেতে তার স্বামী কলকাতার একটি আদালতে মামলা করেছেন বলে আমাদের জানিয়েছেন। এখন 2 দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তেই তাকে ফিরতে হবে ভারতের বাড়িতে।
ভারতীয় পুলিশ ও বিএসএফের কর্মকাণ্ডে ক্ষুব্ধ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। তাকে ফেরাতে বাংলাদেশের দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানান মানবাধিকার কর্মীরা। কেননা ভারতীয় নাগরিক তার বাংলাদেশে পাঠায় দেওয়া উচিত না, তো তার দেশের নাগরিক দেশেই থাকবে। বাংলাদেশের নাগরিক যদি হয়তো তাদের যাচাই বাছাই তাদের তো করি, তারপর তো দেওয়া উচিত ছিল। একজন ভারতীয় নাগরিককে শুধুমাত্র বাংলা কথা বলার ফলে জোর করে তাকে পুশিন করে দেওয়া আমাদের বাংলাদেশে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই পুশিন বন্ধ হওয়া উচিত এবং দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে উভয় রাষ্ট্রের পলিসি যেটা আছে সেই পলিসির মধ্য দিয়েই এই ধরনের বন্দি বিনিময় বা পুশিন হওয়া উচিত। বিজিবির নজরদারিতে রাখা হয়েছে ভারতীয় এই নারীকে। দুদেশের আইনি জটিলতা কাটলেই তাকে নিজ দেশে পাঠানো সম্ভব বলে জানিয়েছেন সাতক্ষীরা 33 বিজিবি অধিনায়ক। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের কবলে ভারতের কেরালা রাজ্য। শনিবার পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে 8 জনের। আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কয়েকটি জেলা। এর 2টি জেলাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে 10টি বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 50টি। বিপর্যস্ত পরিস্থিতিতে অন্তত 8 জেলায় জারি করা হয়েছিল রেড অ্যালার্ট। খোলা হয়েছে 65টি রিলিফ ক্যাম্প, যেখানে আশ্রয় নিয়েছে 1,500-এর বেশি মানুষ। দুর্গত এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, মহাসড়ক। শুক্রবার রাতে শুরু হয়ে টানা কয়েক ঘন্টা চলে মুষলধারে বৃষ্টি, যার জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বেঁচে নেই বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জা। পাকিস্তানের কারাকোরাম রেঞ্জের বিখ্যাত ব্রজ পিক পর্বতে আরোহণে গিয়ে তুষার ধসের কারণে নিখোঁজ হন তার নেতৃত্বাধীন 10 জনের একটি দল। তাদের কেউই আর বেঁচে নেই। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার আকস্মিক তুষার ধসের কবলে পড়ে নিখোঁজ হন তারা। পর্বতারোহীদের দলটিতে পাকিস্তান, ওমানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও নেপালের নাগরিকও ছিলেন। একদিন পর উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। প্রায় 3 দিন নিখোঁজ থাকার পর নির্মল সহ বাকিদের মৃত্যুর খবরও নিশ্চিত করা হলো। ফ্রান্সে ভয়াবহ দাবানলে শুধু বনভূমি নয়, মারাত্মক ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার বন্যপ্রাণী। আগুনের লেলিহান শিখা কেড়ে নিচ্ছে অসংখ্য বোবা পশুর প্রাণ। আবার আহত প্রাণীদের আশ্রয় দেওয়া হচ্ছে উদ্ধার কেন্দ্রে। জলবায়ু পরিবর্তনের প্রভাবকে এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী করেছেন বিশ্লেষকরা। ফ্রান্সের বোর্দোর দক্ষিণের বনাঞ্চলে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে আগুন। হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বন্যপ্রাণীরা। আহত অনেক প্রাণীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে সাউথ জিরন্দ অ্যানিম্যাল পার্কে। দাবানলে সবচেয়ে বড় শিকার হয়েছে বিভিন্ন প্রাণী। ব্যাঙ, সাপ সহ অনেক উভচর প্রাণী আগুন থেকে পালাতে পারেনি। শিয়াল, বেজারের মতো প্রাণীরা স্বভাবগতভাবে গর্তে আশ্রয় নেয়, কিন্তু সেখানেই মারা গেছে। পেঁচার মতো নিশাচর প্রাণীরা গাছের কোটরে লুকিয়েছিল, তাদেরও একই পরিণতি হয়েছে। লাখ লাখ প্রাণীর মৃত্যু হয়েছে। এটি এক ভয়াবহ বিপর্যয়। হরিণ এবং বুনো শূকরের মতো দ্রুতগতির প্রাণীরা আগুনের হাত থেকে কোনোভাবে পালাতে সক্ষম হয়েছে, কিন্তু অনেকের শরীরে রয়েছে দগ্ধ হওয়ার চিহ্ন, আবার কেউ আহত হয়েছে পালানোর সময়। উদ্ধার কর্মীরা তাদের চিকিৎসা এবং পরিচর্যায় কাজ করছেন। দাবানলের ক্ষতি ফসল আর মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বন্য প্রাণীরাও। আগুনে পুড়ে যাওয়া বনভূমি আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিশাল এলাকা সেই ভয়াবহতারই নীরব সাক্ষী। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কাছাকাছি এসে পুরো পরিস্থিতি দেখলে বোঝা যায় আগুন কতটা বিশাল এলাকা ধ্বংস করেছে। বাস্তবে এটি আরো বেশি ভয়াবহ। চলতি বছর ফ্রান্সে রেকর্ড পরিমাণ দাবানল দেখা দিয়েছে। শুধু জিরোন অঞ্চলে পুড়ে গেছে প্রায় 42,000 হেক্টর বনভূমি। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, বৃষ্টির ঘাটতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে এমন দাবানল দেখা দিয়েছে। আমাদের বুঝতে হবে জলবায়ু বদলে গেছে। আমরা ভিন্ন এক সময়ে বাস করছি। যদি জীববৈচিত্র্য, বন আর বন্য প্রাণীকে টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের জীবনযাপন ও অভ্যাস বদলাতেই হবে। প্রকৃতির এই ক্ষতি শুধু একটি দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য সতর্কবার্তা। কারণ বন ধ্বংস হলে শুধু গাছ নয়, হারিয়ে যায় অসংখ্য প্রাণীর আবাস, ভেঙে পড়ে একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র। আর তাই বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।